আচ্ছা, কেমিস্ট্রি ফার্স্ট পেপার গুণগত রসায়ন। এখানে পরমাণুর বিভিন্ন ধরনের ইলেকট্রনের কক্ষপথ, অরবিট, অরবিটাল, তারপর হচ্ছে এইসব কোয়ান্টাম সংখ্যা, এগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তো একটা কেমিস্ট্রি বা রসায়ন একটা বই যদি খোলা হয়, প্রথমেই গুণগত রসায়ন এই চ্যাপ্টারটা শুরু করা হয়। তো গুণগত রসায়নের প্রথম দিকে যে ইলেকট্রনের অরবিট, অরবিটাল, তারপর কি তোর শক্তি স্তর কি, উপশক্তি স্তর, এইগুলো সম্পর্কে যদি সঠিক ধারণা না থাকে, তাহলে এই বিষয়ে কেমিস্ট্রির সামনে যত টপিক আছে এগুলো সুন্দর করে বোঝা যায় না। সো এই জিনিসটা হচ্ছে বেসিক। আজকে এই ভিডিওতে বোর্ডে আমি কিছু জিনিস লিখে রাখছি, যেমন অরবিট লিখে রাখছি, উপশক্তি স্তর, অরবিটাল। তো আমরা এতদিন জেনে আসছি অরবিট আর অরবিটাল এই দুইটা শব্দ। তার মানে আমরা বুঝছি যে এতদিন যে উপশক্তি স্তর আর অরবিটাল এই দুইটা জিনিস একই, কিন্তু আসলে এই দুইটা জিনিস কখনোই এক না। এর মধ্যেও অনেক ডিফারেন্স আছে, ভ্যারাইটি আছে। তো একটা পরমাণুর অরবিট কাকে বলে? পরমাণুর যে নির্দিষ্ট ব্যাসার্ধের সুনির্দিষ্ট বৃত্তাকার অঞ্চল রয়েছে তাকে অরবিট বলে। অরবিটের আরও অনেক নাম আছে, যেমন শক্তিস্তর। অরবিটের কিন্তু আরেকটা নাম আছে শক্তিস্তর। একে শেল বলা হয়, শেল, অথবা বলা হবে কক্ষপথ, কক্ষপথ বলা হয়। তো যদি আমরা সংজ্ঞাটা এভাবে বলি যে পরমাণুর যে নির্দিষ্ট ব্যাসার্ধের সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথ রয়েছে, আমরা সাধারণত কক্ষপথটা ইউজ করি এখানে, এই কক্ষপথ রয়েছে তাকে অরবিট বলে। তো যে জিনিসটা সংজ্ঞা, যার সংজ্ঞা, সে যদি সংজ্ঞার ভিতরে থাকে তাহলে আলটিমেটলি সে কিন্তু সংজ্ঞার আন্ডারে পড়ে না। যেহেতু অরবিটের আরেকটা নাম কক্ষপথ, সো আমরা এখানে কক্ষপথ ইউজ করব না, আমরা বলবো পরমাণুর যে নির্দিষ্ট ব্যাসার্ধের বা সুনির্দিষ্ট বৃত্তাকার অঞ্চল রয়েছে তাকে বলা হয় অরবিট। এই অরবিটের ধারণাটা সবারই ক্লিয়ার থাকে, কিন্তু সমস্যা হয় অরবিটাল আর উপশক্তি স্তরের মাঝখানে। তো আজকের এই ভিডিওটা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অরবিট, অরবিটাল, শক্তি স্তর, তারপর হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, এই রিলেটেড যত কোশ্চেন আছে বেসিক থেকে এই ভিডিওতে আমি ক্লিয়ার করব। তোমরা চেষ্টা করবা খাতায় নোট ডাউন করার জন্য। তো এই যে কক্ষপথ বা শক্তিস্তর বা অরবিট, একে প্রকাশ করা হয় এন দ্বারা, এন দ্বারা প্রকাশ করা হয়। তো তোমাদের মনে হতে পারে যে শক্তি স্তরে তেজ তালবস্য আছে বা শেলের মধ্যে এস আছে, কক্ষপথে ক আছে, তো অরবিটে ও অথবা বা এ যে কোনো একটা আছে, তো এইগুলো প্রতীক কেন হলো না? এন কোথা দিয়ে আসলো? এন আসছে হচ্ছে নাম্বার অফ অরবিট বা নাম্বার অফ শেল, নাম্বার অফ শক্তি স্তর বা নাম্বার অফ, নাম্বার এম, এন আসছে হচ্ছে নাম্বার থেকে, যে নাম্বার অফ শক্তি স্তর বা নাম্বার অফ অরবিট, মানে কত নম্বর অরবিট, এই নাম্বার এন, এই নাম্বার থেকে আসছে। এখন আসো, এই এন এর মান যখন অন হবে তখন আমরা এটাকে বলবো কে শেল, কে শেল, এই যে কে শেল, ঠিক আছে, বানান ভুল যেতে পারে, যাই হোক এই জন্য মুছে দিলাম, কে শেল। এন এর মান যখন 2 হবে এল শেল, এন এর মান 3 হলে এম শেল হবে, এন এর মান 4 হলে এন, এইভাবে করে ডট 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 এইভাবে করে আর কি চলতে থাকবে, কে এল এম এন এইভাবে। তো আমরা এইখানে অরবিট বলতে বোঝাচ্ছি, যেমন আমি যদি আঁকি সোডিয়ামের একটা অরবিট, যদি আঁকি সোডিয়ামের 3টা কক্ষপথ থাকে, আমরা সবাই জানি এটা, সোডিয়ামের থাকবে 3টা কক্ষপথ। তো এইটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। তাহলে এই 1 নম্বরটাকে আমরা যদি অক্ষর দিয়ে লিখি তাহলে হবে হচ্ছে এটা কে শেল, এটা এল শেল, এটা এম শেল, এইটা হচ্ছে অরবিট। আর একটা অরবিটে কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটা 2n² সূত্র দিয়ে প্রকাশ করা হয়। একটা অরবিটে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। যেমন আমি যদি বলি n সমান যদি 1 হয় তাহলে 2 গুণ 1² তাহলে হবে কত? 2। তাহলে আমরা জানি যে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকতে পারে। দ্বিতীয় নম্বর কক্ষপথে 2 গুণ 2² 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8, তাহলে 8টা ইলেকট্রন থাকতে পারে। তৃতীয় কক্ষপথে 3 3 9 দুগুণে 18, 18টা ইলেকট্রন থাকতে পারে। এরপরে 4 4 16 দুগুণে 32, 32টা ইলেকট্রন থাকতে পারে। এইভাবেই আর কি ইলেকট্রনটা থাকতে পারে। তো 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে।
এইটা এমসিকিউ আকারে মনে রাখতে হবে, এটা এমসিকিউতে আসে। আচ্ছা যাই হোক, এবার আসো উপশক্তি স্তর বা সাব অরবিট। উপশক্তি স্তর ইংলিশকে বলা হবে হচ্ছে সাব অরবিট। সাব অরবিট আর হচ্ছে অরবিটাল। অরবিটাল কাকে বলে সংজ্ঞাটা আমি এখানে দিয়ে রাখছি। পরমাণুর যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক, অর্থাৎ 90 থেকে 95%, তাকে হচ্ছে অরবিটাল বলা হয়। একটা জিনিস খেয়াল করো, আমরা যখন এন এর মান 1, 2, 3, 4 এইগুলো বলছি, তখন এটা বলতেছি যে এটা হচ্ছে একটা অরবিট। তো খেয়াল করো, আমরা এরকম ইলেকট্রন বিন্যাস করে থাকি, যেমন 1s, তারপর হচ্ছে 2s, ধরলাম 3d। তাহলে এইগুলোকে আমরা কি বলবো? এইগুলোকে আমরা অরবিট বলবো, উপশক্তি স্তর বলবো, না অরবিটাল বলবো? আমরা আসলে এটাকে উপশক্তি স্তর বলবো। একটা জিনিস খেয়াল করো, এই যে অরবিট প্রকাশ করার জন্য শুধু এন লাগতেছে, তবে অরবিট মানে উপশক্তি স্তর প্রকাশ করার জন্য এন আর এল দুইটাই লাগবে। এন আর এল দুটো লাগবে। সেক্ষেত্রে এই যে আমরা এন এর মান দেখতে পাচ্ছি এখানে 1, আর এখানে এল, এস হচ্ছে এল। আমরা জানি এল হচ্ছে টোটাল এস, পি, ডি, এফ, এগুলো দিয়ে প্রকাশ করা হয়। সেখানে এল এর মান ধরা হয় হচ্ছে এল সমান সমান n-1। এটা হচ্ছে সূত্র, আমরা জানি, এটা তোমরাও জানো। এল সমান সমান যদি 0 হয় তখন বলা হবে এস উপশক্তি স্তর। এল সমান যদি 1 ধরা হয় তাহলে হচ্ছে পি উপশক্তি স্তর। এল সমান যদি 2 ধরা হয় তাহলে ডি উপশক্তি স্তর। এল সমান যদি 3 ধরা হয় তাহলে এফ উপশক্তি স্তর। তাহলে এই ক্ষেত্রে কি হয়েছে, এইখানে দেখো এল প্লাস এল, এন প্লাস এল নীতি মানছে। এন প্লাস এল নীতি কিন্তু একটা রুলস, যেটা হচ্ছে আউটবাউ নীতি ফলো করে। সেখানে এন এর মান দেখো 1, আর এল এর মান কত? 0। এখানে এন এর মান 2 আর এল এর মান 0। এস অরবিটাল মানে কি? 0। এইখানে এন এর মান হচ্ছে 3 আর এল এর মান কত? ডি অরবিটাল 2, তাহলে এল এর মান 2। এখানে অনলি এন প্লাস এল, এন এবং এন, এন এবং এল, তার মানে এন দ্বারা বোঝায় হচ্ছে অরবিট, অরবিটের যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আমরা এখনো কোয়ান্টাম সংখ্যা পড়াইনি। এন দ্বারা বোঝায় প্রধান কোয়ান্টাম সংখ্যা, এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে এইখানে দুইটা ফাংশন লাগতেছে, দুইটা কোয়ান্টাম সংখ্যা না বা রুলস লাগতেছে, একটা হচ্ছে এন আর একটা এল। এর জন্য আমরা এটাকে বলবো উপশক্তি স্তর। তবে অরবিটালের ক্ষেত্রে এন, এল, এম এই তিনটা সংখ্যাই লাগবে। অরবিটালের ক্ষেত্রে এন, এল, এম তিনটা সংখ্যাই লাগবে। কিভাবে? যদি বলি যেমন 3p, এটা একটা উপশক্তি স্তর, এটা কিন্তু অরবিটাল না। উপশক্তি স্তর, এটা অরবিটাল না। অরবিটাল হবে হচ্ছে 3p(x), 3p(y), 3p(z), এই যে একটা একটা করে এক্স, ওয়াই, জেড তৈরি হয়েছে, এইটা হচ্ছে অরবিটাল। যেমন আমরা যদি একটা ত্রিমাত্রিক দিক বিন্যাস বিবেচনা করি, এইখানে একটা পরমাণুর ইলেকট্রন কোথায় পাওয়া যাবে? ইলেকট্রন এখানে পাওয়া যেতে পারে, এখানেও পাওয়া যেতে পারে, এখানেও পাওয়া যেতে পারে, আবার এখানেও পাওয়া যেতে পারে। আমরা দুইটা জিনিস মার্ক করলাম না, এই দুইটা জায়গায় ইলেকট্রন পাওয়া যাবে না ধরে নিলাম, কিন্তু টোটালটা হচ্ছে অরবিট। তার মধ্যে যেখানে গেলে ইলেকট্রনটা সর্বাধিক পাওয়া যাবে, এইটা হচ্ছে অরবিটাল। তো সেক্ষেত্রে এই 3p যদি বলা হয়, 3p এটা কিন্তু অনলি উপশক্তি স্তর, কোনো অরবিটাল না। যদি 3px, 3py, 3pz বলা হয়, তারপরে 3d, xy, মানে এইরকম কিছু xyz এগুলো যদি আনা হয়, তাহলে আমরা তাকে অরবিটাল বলতে পারবো। আদারওয়াইজ দুইটা যদি মান থাকে n আর p হচ্ছে l, দুইটা মান থাকলে আমরা এটাকে উপশক্তি স্তর বলবো। আর যদি তিনটা মান থাকে n, l আর এগুলো আসছে m থেকে, কিভাবে আসছে একটু পরে বলবো, এই তিনটা যদি মান থাকে তাহলে আমরা বলবো এটা হচ্ছে অরবিটাল। আমরা বুঝতে পারছি যে কোনটা অরবিট, কোনটা উপশক্তি স্তর, কোনটা অরবিটাল। তো আমরা যদি বলি যে বলতো 3px এটা কি? উপশক্তি স্তর, অরবিট নাকি অরবিটাল? অরবিটাল, এটা হচ্ছে অরবিটাল। কারণ কি, এখানে এন আছে, এলও আছে, এমও আছে, এটা হচ্ছে অরবিটাল। আশা করি বুঝতে পারছো। কিন্তু যদি বলি যে 4f এটা কি? এটা কিন্তু অরবিটাল না, এটা হচ্ছে উপশক্তি স্তর। কারণ আমরা কি, এখানে এল এর মান
ফোর, এল এর মান হচ্ছে এফ, এফ সমান 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 3। তাহলে আমরা এন আর এল পেয়েছি, কোনো এম পাইনি। বিষয়টা খেয়াল রাখতে হবে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার, সবাই বুঝতে পারছো। এখন আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। পদার্থের পরমাণুর কোয়ান্টাম সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ। যে গুণগত রসায়নের কোয়ান্টাম সংখ্যা, আগে বলবো কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। তো কাকে বলে এটা বুঝতে গেলে তোমাদের আগে এইখানে 4টা তত্ত্ব মনে রাখতে হবে। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যা, যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, যেটাকে এম দ্বারা প্রকাশ করা হয়, ম্যাগনেটিক এম থেকে আসছে। আর প্রধান কোয়ান্টাম সংখ্যা এন হচ্ছে নাম্বার থেকে আসছে। সহকারী কোয়ান্টাম সংখ্যা এর আরেকটা নাম হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল। আর স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটা এস দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, আমরা দেখি এক একটা কথা। প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা একটা পরমাণুর আকার নির্দেশ করে। আকার, প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা একটা পরমাণুর আকার নির্দেশ করে। সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা একটা পরমাণুর আকৃতি নির্দেশ করে। আকৃতি কেমন সেটা নির্দেশ করে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা পরমাণুটির ত্রিমাত্রিক ওরিয়েন্টেশন নির্দেশ করে। ত্রিমাত্রিক বিন্যাস বা ওরিয়েন্টেশন। আর স্পিন দ্বারা ঘূর্ণন নির্দেশ করে। তার মানে সে কি ঘড়ি কাটার দিকে ঘুরছে নাকি তার বিপরীত দিকে। একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করব। যদি বলা হয় যে তোমার বাড়ি কোথায়, তোমাকে একটা লোক জিজ্ঞাসা করলো তোমার বাড়ি কোথায়, তুমি বলবা প্রথমে ধরো খুলনা, তুমি বললা খুলনা। তো খুলনায় আসলে তোমার বাসা তোমাকে কি পাওয়া যাবে? যাবে না। তাহলে কি করতে হবে? খুলনার ভিতরে তার থানা কোথায় তাই বলতে হবে, থানা। বা কোনো একটা অ্যারাউন্ড জেলা বা থানা বলতে হবে। বললাম থানা, কি খুলনা সদর। তাহলে খুলনা সদরে আসলেও কিন্তু তোমাকে পাওয়া যাবে না। তখন বলতে হবে তুমি কোথায় থাকো। তো তোমাকে বলা হলো ধরো যে তুমি হচ্ছে রূপসা থাকো, সাপোজ বলা হলো রূপসা। তো রূপসা যদি বলা হয়, তখন রূপসা গেলেও কিন্তু তোমাকে পাওয়া যাবে না। তখন বলতে হবে কি, এবার বলো কোন বাড়িটায় তুমি থাকো। এখন ওই বাড়িটা ঢুকছে, ওই বাড়িটা ডানেও হতে পারে বামেও হতে পারে। এখন বামে যদি বলে ডানে বাড়িটা, তো ডানে বাড়িতে ঢুকলে তোমাকে পাওয়া যাবে। আলটিমেটলি এটাই। একটা ইলেকট্রনকে পেতে হলে প্রথমে তার প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান জানতে হবে। এন এর মান জানলেই হবে না, তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান জানতে হবে। এল এর মান জানলেও হবে না, দুইটাই জানা লাগবে। এরপরে এম এর মানও জানতে হবে। তারপরে স্পিন সংখ্যাও জানতে হবে, কোন দিকে ঘুরছে, ঘড়ি কাটার দিকে নাকি ঘড়ি কাটার বিপরীত দিকে। আচ্ছা, মনে রাখবা যেটা ঘড়ি কাটার দিকে সেটা অল টাইম মাইনাস, আর যেটা ঘড়ি কাটার বিপরীত দিকে সেটাকে আমরা প্লাস ধরি। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা যেটা আকার, এটা হচ্ছে অরবিট নির্দেশ করে, অরবিট। সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে উপশক্তি স্তর নির্দেশ করে, উপশক্তি স্তর। এবার আসলে ত্রিমাত্রিক দিক বিন্যাস, এটা সাধারণত অরবিটাল নির্দেশ করে। আর এই ঘূর্ণনের মাধ্যমে টোটাল ইলেকট্রনটাকে নির্দেশ করে। তো আমরা যদি বলি এই যে আকার, এখানে 2n সংখ্যক ইলেকট্রন, 2n স্কোয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। সহকারী কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে 2 × 2l+1 সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। ম্যাগনেটিকের ক্ষেত্রে তো একই কথা। আচ্ছা, এখন আমরা যদি বলি n সমান যদি 1 হয়, তাহলে এটা হচ্ছে কে শেল। n সমান যদি 1 হয় তাহলে l এর মান কত হবে? l এর মান অবশ্যই 0 হবে। কারণ কি, l সমান সমান n-1, l সমান সমান n-1। তাহলে অবশ্যই n যত হবে তার থেকে l এর মান 1 কম হবে। এখন যদি বলি n এর মান 2, তাহলে এটা হচ্ছে l শেল। তাহলে l এর মান হবে কত? 1 কম। তার মানে l এর মান হবে 1। 2 - 1 সমান 1। কিন্তু কত থেকে 1 কম? 0 থেকে। প্রত্যেকবার মনে রাখতে হবে 0 থেকে। এটা হচ্ছে 0 থেকে ধরতে হবে, 0 থেকে। তার মানে কি, l এর মান যদি 2 হয়, l এর মান হবে 1। কত থেকে 1? 0 থেকে 1। তাহলে 0,1। n এর মান যদি 3 হয়, তাহলে l এর মান কত হবে? 0 থেকে 3 থেকে 1 চলে গেলে কত থাকে? 2। মানে 3 থেকে 1 চলে গেলে 2 থাকে। তো সেক্ষেত্রে 0, 1, 2। তার মানে শুরু হবে হচ্ছে 0 থেকে। যদি আমরা বলি n সমান 4, তাহলে এক কথা l এর মান হবে 0, 1, 2, 3। তার মানে n এর মান যত হবে l এর মান তার থেকে 1 কম হবে। কিন্তু কত থেকে 1 কম? 0 থেকে শুরু করে ওই 1 কম পর্যন্ত লিখতে হবে। এটা হচ্ছে l এর মান 0, 1, 2, 3। আর একটা জিনিস দেখা, যদি l এর মান 5 হয়, তাহলে l এর মান হবে 0, 1, 2, 3, 4 পর্যন্ত। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো সেক্ষেত্রে এইখানে যদি l এর মান যদি 0 হয়, তাহলে এটা হচ্ছে 1s। এখানে 0 জন্য হবে 1s, 2s, যেহেতু n এর মান 2, 2s আর 2s। এরপর হবে হচ্ছে 1 এর জন্য 2p। এখানে 0 এর জন্য হবে 3s। এই 3 কি? এই 3 তো n, 3s। 1 এর জন্য হবে 3p, 2 এর জন্য হবে
3D, এইখানেও এরপরে হবে 3, এখানে হচ্ছে 4F পর্যন্ত হবে। যাই হোক, এবার আসো ত্রিমাত্রিক দিক বিন্যাস। এল এর মান যদি 0 হয়, এইখানে ত্রিমাত্রিক দিক বিন্যাস অবশ্যই এম হবে -L থেকে 0 থেকে +L পর্যন্ত, -L থেকে 0 থেকে +L পর্যন্ত। তার মানে এন এর মান যখন 1, এল এর মান তখন 0, তাহলে -0 0 +0, আলটিমেটলি এম এর মান হতো 0। এন এর মান যখন 2, এল এর মান হবে তখন 1 যদি হয় তাহলে এম এর মান হবে -1 0 +1, কারণ -L থেকে +L পর্যন্ত, তাহলে 1 যদি এল এর মান হয় তাহলে -1 থেকে +1 পর্যন্ত। এন এর মান যদি 3 হয়, এল এর মান হবে হচ্ছে 2, 0 1 2, কিন্তু আমরা লাস্টেরটা ধরতেছি 2 এর জন্য, কারণ 1 এর জন্য তো এর আগেটা আমরা দেখছি কি হবে, 0 এর জন্য তো এখানে দেখছি কি হবে। তাহলে 2 এর জন্য দেখি, 2 যদি হয় এল এর মান তাহলে -L থেকে +L পর্যন্ত, তাহলে -2 থেকে +2 পর্যন্ত, এই যে -2 -1 0 1 2, তার মানে -2 থেকে +2 পর্যন্ত লিখে যেতে হবে। যেমন এন এর মান যদি 4 হয়, এল হবে হচ্ছে 3 পর্যন্ত, তাহলে কি লিখবো, এম সমান -3 থেকে +3 পর্যন্ত। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর স্পিনটাকে আমরা সাধারণত উপরের দিকে একটা দাগ, নিচের দিকে একটা অর্ধ দাগ, এইভাবে চিন্তা করি। এখানে এটা হচ্ছে অর্ধেক, এটা হচ্ছে অর্ধেক, তার মানে +½ -½ এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই দুইটাই স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে একটা অরবিটালে ধরি 3p, একটা অরবিটালে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে ওই একটা ইলেকট্রনকে আমরা +2 দিয়ে প্রকাশ করলাম। যদি দুইটা ইলেকট্রন থাকে তাহলে একটা +½ আর একটা -½ দুইটাই +½ দুইটাই -½ হবে না, একটা +½ হলে অবশ্যই আরেকটা -½ হইতে হবে, কারণ কি সমধর্মী একে অপরকে বিকর্ষণ করে, এজন্য একটা যদি উপরের দিক যায় আর একটা অবশ্যই নিচের দিকে আসতে হবে। এই বিষয়গুলো আশা করি ক্লিয়ার। এখন তোমাদের একটা কোশ্চেন করাবো, সেই কোশ্চেনের মাধ্যমে হয়তো আমরা এই ভিডিওটা শেষ করব। আর একটা মনে রাখবা, একই অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, একটা অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। তো আমরা প্রথমে লিখব প্রধান কোয়ান্টাম সংখ্যা n, সহকারী কোয়ান্টাম সংখ্যা l, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এটা হচ্ছে m, আর স্পিন হচ্ছে s। তো আমরা 2 নম্বর দ্বিতীয় কক্ষপথ বা 2 না, আমরা 3 নম্বর পর্যন্ত আমরা দেখব, 3 নম্বর পর্যন্ত। তো n এর মান যদি 1 হয় তাহলে l এর মান হবে 0, তাহলে m এর মান কত হবে, -0 থেকে +0 পর্যন্ত, আলটিমেটলি 0। m এর মান যদি 0 হয় তাহলে এখানে s এর মান কি হবে, s এর মান কি 0 হতে পারবে, হবে না, s এর মান 0 হতে পারবে না। আমরা জানি s কি হতে পারে, +½ নাহলে -½ তো এইখানে যে ইলেকট্রনটা ছিল এখানে 1 হওয়ার কারণে 1, এখানে l এর মান 0 হওয়ার কারণে এটা হচ্ছে 1s, এখানে 1s, আর এখানে যদি m হয় তাহলে এটাও 1s, কারণ s এর তো আর x y z এগুলো হয় না, s এর কোনো অরবিটালে ভাগ করা যায় না, এজন্য 1s। তাহলে এইখানেও অবশ্যই একটা ইলেকট্রন অথবা 2টি ইলেকট্রন আছে, সো s এর মান হয় +½ হবে নাইলে -½ হবে, যে কোনো একটা হবে। যদি এটা 1 নম্বর ইলেকট্রন হয়, 1 নম্বর ইলেকট্রন হলে +½ দেবা, দ্বিতীয় নম্বর ইলেকট্রন হলে -½ দেবা, কিন্তু যে কোনো একটা সর্বোচ্চ 2টা থাকতে পারে, এর বেশি থাকতে পারে না। আমরা যদি বলি n এর মান 2, তাহলে l এর মান হতে পারে 0 আর 1, l এর মান দুইটাই হতে পারে, 0 হতে পারে আর 1 হতে পারে। 0 এর জন্য হবে 2s, কারণ s এর মান 0, আর 1 হলে হবে হচ্ছে 2p। সেক্ষেত্রে 2s যদি হয়, m এর মান হবে কত, m হবে হচ্ছে 0, l এর মান 0 হলে m এর মান হয়েছিল 0, তাহলে এখানেও 0, সো এখানে হবে হচ্ছে 2s। আর l এর মান যদি 1 হয় তাহলে m হবে কত, -1 0 +1, -1 0 +1। আমরা বলছি m কত, -L থেকে +L পর্যন্ত, তাহলে -1 থেকে 1 পর্যন্ত। -1 যদি থাকে তাহলে বলবো হচ্ছে 2p x, 0 এর জন্য 2p y, 1 এর জন্য 2p z। এইভাবে করে আমরা ধরবো। সেক্ষেত্রে এখানে 2s এর জন্য ধরো s +½ আছে আর একটা -½ এইখানে ধরো s এর জন্য +½ -½ এখানেও s হলো +½ -½ এখানেও s হলো +½ -½ এইগুলো n = 2 হলে এই জিনিসটা ঘটবে। এবার ধরলাম n যদি 3 হয় তাহলে l হবে কত, 0 1 2, কারণ কি দেখো l হবে অল টাইম 0 থেকে n-1 পর্যন্ত, m হবে হচ্ছে -L থেকে 0 থেকে +L পর্যন্ত। তাহলে 0 থেকে n-1 মানে 2, 3 হলে 3 - 1 = 2, তাহলে 0 1 2, 0 এর জন্য হবে
m সমান সমান 0, 1 এর জন্য হবে n সমান সমান -1 0 1, আর 2 জন্য হবে m সমান সমান -2 -1 0 1 2। এক্ষেত্রে m সমান সমান যদি 0 হয় তাহলে এটা হবে হচ্ছে 3, যেহেতু n এর মান 3 s, এখানে হবে 3 px 3 py 3 pz, আর এখানে হবে হচ্ছে যেহেতু -2 এবং কোন অরবিটাল dl আছে 2, তাহলে l যদি 2 হয় এটা কিসের মান? d এর মান। আমরা জানি l সমান 0 হলে এটা s, l সমান 1 হলে এটা p, l সমান সমান 2 হলে এটা হচ্ছে d। যেহেতু d, এজন্য আমরা এখানে 3d xy, -1 যদি হয় 3d yz, 0 যদি হয় 3d zx, এটা মুখস্থ রাখতে হবে। 1 যদি হয় তাহলে 3x স্কয়ার থেকে y স্কয়ার, এটা কিন্তু মাইনাস না, এটা মাইনাস না, এটা হচ্ছে থেকে, মানে এত থেকে ওই পর্যন্ত, x থেকে y পর্যন্ত, তাহলে x স্কয়ার থেকে y পর্যন্ত। আর 2 যদি হয় x z স্কয়ার। তো আলটিমেটলি এইখানে s এর মান প্লাস আপ মাইনাস আপ প্লাস আপ মাইনাস আপ প্লাস আপ মাইনাস আপ, প্রত্যেকটাই s এর মান প্লাস আপ মাইনাস আপ, যেমন ইলেকট্রন তেমন নাম হবে s হবে। আলটিমেটলি এইটাই হচ্ছে একটা রিটেন কোশ্চেন। তোমাদের দিবে ধরো সোডিয়াম এর শেষ কক্ষপথের ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা দেখাও। তখন এইভাবে লাস্টে 11 নম্বর যে ইলেকট্রনটা আছে তার 4টা কোয়ান্টাম সংখ্যা দেখাতে হবে। 11 নম্বর ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা